কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এবছর সেখানে ডেঙ্গুতে 6 জন মারা গেছে। গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 32 জন। এরই মধ্যে দাউদকান্দি পৌরসভাকে হটস্পট ঘোষণা করে ডেঙ্গু প্রতিরোধে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তারা জানান, সচেতনতার অভাবে এই উপজেলায় ডেঙ্গুর প্রকোপ এত বেশি। কাজী এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুমিল্লার দাউদকান্দি পৌরসভার 5 ও 6 নম্বর ওয়ার্ড ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে পৌর প্রশাসন। আবার এই 2 ওয়ার্ডের দোনারচর, সবজিকান্দি, দাউদকান্দি, সাহাপাড়া, বলদাখাল ও তুজারভাঙ্গা গ্রামগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি মাসে উপজেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় 2000 রোগী। গৌরীপুর হাসপাতাল, কুমিল্লা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শতাধিক রোগী। এলাকার লোকজন জানান, ঢাকা থেকে বেড়াতে এসে লোকজন এলাকায় এত ডেঙ্গু ছড়িয়েছে। ঢাকা শহর গেছিলাম একদিন, যাওয়ার পর তারপর আসার পর 3 দিন জ্বর ছিল। আজকে প্রায় 10 দিনের মাথায় পড়তেছে আর কি। দাউদকান্দিতে এই পর্যন্ত 6 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য প্রশাসনের হিসাব অনুযায়ী গেল 1 জুন থেকে 24 জুন পর্যন্ত সর্বমোট 1800 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। প্রতিদিনই আমাদের 8 থেকে 10 জনের মতো ডেঙ্গু পজিটিভ রোগী ভর্তি হচ্ছে এবং সুস্থ হয়ে বাড়িতে চলে যাচ্ছে। এ ধরনের রোগীও প্রতিদিন প্রায় 6-7 জন থাকে। যাদের সমস্যা হচ্ছে, মারাত্মক লক্ষণ দেখা দিচ্ছে, তাদেরকে আমরা এখানে ভর্তি রাখতেছি। এলাকার লোকজনের অভিযোগ, ঘনবসতিপূর্ণ দাউদকান্দির পৌর এলাকা ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না। নালা আছে, জঙ্গল আছে, এগুলো একটু পরিষ্কার করলে বা একটু মশার ওষুধ দিলে ভালো হয়। যদিও পৌরসভার কর্মীরা বলছেন, দাউদকান্দিতে এডিস মশার বিস্তার রোধে ফগার মেশিনের মাধ্যমে উচ্চমাত্রার ওষুধ ছিটানো হচ্ছে। এখন একটু বেশি জোরালোভাবে করতেছে, যেহেতু বেশি, প্রকোপটা যাতে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। কুমিল্লার সিভিল সার্জন বলছেন, এখন সচেতনতা ছাড়া ডেঙ্গু সংক্রমণ থেকে নিরাপদ থাকা যাবে না। 24 ঘন্টায় 10 জন নতুন করে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন, ইস্টার্ন মেডিকেলে 2 জন, বিভিন্ন উপজেলায় 6 জন শনাক্ত হয়। আর গত 24 ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত কেউ মারা যায়নি। স্বাস্থ্য বিভাগ আরও জানায়, মানুষ সচেতন হলেই ডেঙ্গুর প্রকোপ কমে যাবে। নূর তাজমিন নীর, 71। দর্শক, আজ বাড়তে থাকা ডেঙ্গুর সংক্রমণ নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডাক্তার আরিফুল বাশার এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মিনহাজউদ্দিন আহমেদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। আমরা প্রতিবেদনে দেখছিলাম, এর পাশাপাশি আসলে সারা দেশ জুড়েই ডেঙ্গুর প্রকোপ যে বাড়ছে তা নিয়ে কথা হচ্ছে। এখন পিক সিজনও ডেঙ্গুর ক্ষেত্রে, যদিও সারা বছরই তো ডেঙ্গুর রোগী পাওয়া যায়। এই যে এখন ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে, এটা নিয়ে নানান ধরনের কারণ বলা হচ্ছে, সেখানে অসচেতনতা, অব্যবস্থাপনা, এই বিষয়গুলো উঠে আসে। আমি যদি শুরুতেই একটু ডাক্তার আরিফুল বাশারের সাথে এই বিষয়ে আলাপে যাই, যে ডেঙ্গুর প্রকোপ এই সময়টাতে এত বেড়ে যাওয়ার পেছনে কারণ কি দেখেন? ডাক্তার আরিফুল বাশারের সাথে আমরা সংযোগটি পুনঃস্থাপনের চেষ্টা করছি। ডাক্তার মিনহাজউদ্দিন আহমেদের কাছে চলে আসি তাহলে। জি, আমরা যে বিষয়ে আলাপ করছিলাম, যে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে, এই সময়টাকে পিক সিজন বলা যে হয়, এরপরে এখনকার পরিসংখ্যান কি দেখছেন? স্বাভাবিক নাকি বাড়তি মনে হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন যে এই সময়টি আসলে আমাদের সিজনাল পিক টাইম। অ্যাকচুয়ালি ডেঙ্গি সিজন বলতে আমরা এপ্রিল টু নভেম্বর বলতে বুঝি, এবং হয়তো সেক্ষেত্রে 2-1 মাস এদিক সেদিক ইদানিং হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের যে আবহাওয়াগত যে মানে প্রতিরূপ পরিবেশ তৈরি হচ্ছে, সে কারণেই এখন ডেঙ্গি অনেক বেশি। এবং আপনি দেখে থাকবেন যে বর্তমানে হঠাৎ করে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং জলাবদ্ধতা হচ্ছে, বৃষ্টির পানিগুলো জমে থাকছে, এবং আমরা সবাই জানি যে এই স্থানগুলোতেই ডেঙ্গির বসবাস এবং ডেঙ্গির উদ্ভব। কাজে সেক্ষেত্রে স্বভাবতই এই রেইনি সিজনের যে অংশটা, বছরের যে অংশটা, সেই অংশে দেখা যাচ্ছে যে ডেঙ্গির প্রাদুর্ভাব খুব বেশি বাড়ছে এবং মানুষও আক্রান্ত হচ্ছে বেশি।
জি, আমাদের আসলে প্রস্তুতি সেই হিসাবে কতটা, যেহেতু এই সময়টা মানে প্রস্তুতি থাকারই তো কথা, কারণ পিক সিজন যেহেতু। জি, অ্যাকচুয়ালি প্রস্তুতি তো অবশ্যই থাকতে হবে, কিন্তু আমি একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে ডেঙ্গি আছে, ডেঙ্গি থাকবে, এবং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আর ডেঙ্গি যে কারো একার পক্ষে প্রতিরোধ করা সম্ভব সম্পূর্ণই না, এটা অসম্ভব। বরঞ্চ এখানে অনেক স্টেক হোল্ডার আছে, যেখানে সরকারের অন্যান্য সংস্থা, হতে পারে সেটা সিটি কর্পোরেশন, হতে পারে সেটা পৌরসভা, হতে পারে ডাক্তার, এবং সর্বোপরি আমি যেটা সবসময় বলি যে আমাদের ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের ব্যক্তিগত সচেতনতা, আমরা ব্যক্তিগতভাবে সচেতন হলে শুধুমাত্র ডেঙ্গি প্রতিরোধ করা সম্ভব। কারণ এত বড় একটি রোগ, এত লার্জ স্কেলের সংক্রমণ কোনোভাবেই কারো একার পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয়। এই ক্ষেত্রে আমরা বলবো যে মাল্টি সেক্টরিয়াল অ্যাপ্রোচ, অর্থাৎ গভর্নমেন্টের প্রতিটা সেক্টর থেকে শুরু করে ব্যক্তি প্রত্যেকেরই সচেতন হতে হবে, শুধুমাত্র তখনই ডেঙ্গি প্রতিরোধ করা সম্ভব। প্রতিরোধ প্রসঙ্গে আমরা বলছি, সেই জায়গাটিতে তো সচেতনতার প্রয়োজন রয়েছেই, পাশাপাশি কেউ আক্রান্ত হলে তখন সচেতন কতখানি হচ্ছে? মানে আমাদের একটা প্রবণতা আছে যে আচ্ছা জ্বর হয়েছে, ডাক্তারের কাছে যাওয়ার কি প্রয়োজন, বা এটার জন্য টেস্ট করার কি প্রয়োজন? এই সময়টাতে এসে মানুষের পরীক্ষা করার প্রবণ বেড়েছে? আসলে সেই মানে সংখ্যাটা খুব ক্ষীণ আমি বলবো, কারণ শুধুমাত্র শহুরের যে লোকজন তারাই আমি দেখতে পাচ্ছি, এদের মধ্যে যারা অপেক্ষাকৃত সচেতন তারাই পরীক্ষার জন্য আসছে। কিন্তু আমাদের যে মাস পিপল, অর্থাৎ এখন যে শুধুমাত্র ডেঙ্গি শহরে হচ্ছে তা না, গ্রামেও কিন্তু আমরা এবং উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমরা ডেঙ্গির পেশেন্ট পাচ্ছি, এবং ডেঙ্গিতে খারাপ হয়ে যাওয়া পেশেন্টও পাচ্ছি। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু মানে হসপিটালে যাওয়া বা টেস্ট করার প্রবণতাটা কিন্তু যথেষ্টই কম। হতে পারে এখানে অনেক কারণ থাকতে পারে, যে বাসা থেকে হসপিটালের দূরত্ব অনেক বেশি, অথবা অসচেতনতা, যেটাই হোক। কিন্তু আপনি যদি বড় দাগে আমরা চিন্তা করি, বড় দাগে কিন্তু সেই প্রবণতাটা আসলেই কম। ডেঙ্গির টেস্টের পেছনে খরচটাও কি একটা কারণ? খরচ তো আমি বলবো সরকার নির্ধারিত। সরকারি হাসপাতালে তো মোটামুটি একদম কম খরচ, 100 টাকা দিলেই করা যায় টেস্ট। আর বেসরকারি হাসপাতালের টেস্ট আসলে সরকার নির্ধারিত, এখানে অন্য কোনো ইয়ে নাই, সরকার নির্ধারণ করে দিয়েছেন দামটি। আচ্ছা, সেক্ষেত্রে জি, আমি বলবো না যে দামটা খুব একটা ফ্যাক্টর। কথা হচ্ছে আমাদের সচেতন হতে হবে। আর এখন যে শুধুমাত্র ডেঙ্গি হচ্ছে তা না, ডেঙ্গির সাথে আমরা চিকুনগুনিয়া পাচ্ছি, অন্যান্য রোগও পাচ্ছি, কোভিডও এখন আবার বাড়ছে। ঠিকই বলেছেন, কোভিডও বাড়ছে এবং চিকুনগুনিয়া পেশেন্টও বাড়ছে, ডেঙ্গির পেশেন্টও বাড়ছে। কাজেই কথা একটাই, যে জ্বর হলে সাবধান হতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে এবং টেস্ট করতে হবে। আজকে যেহেতু আমরা ডেঙ্গু নিয়ে কথা বলছি, একটু যদি বলেন যে কোন উপসর্গগুলো দেখা দিলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে পরামর্শ দেবেন? জি, অবশ্যই প্রথমেই জ্বর। পেশেন্টের প্রথম দিন থেকে জ্বর থাকে, এবং সবচেয়ে বড় কথা যে পেশেন্ট নিজেকে খুব বেশি দুর্বল মনে করে, মানে যতটা না জ্বর তার চেয়ে পেশেন্টের দুর্বলতাটা অনেক বেশি থাকে, এবং একই সাথে খাওয়ায় অরুচি, পেশেন্ট একদমই খেতে পারে না, প্রথম দিন থেকে পেশেন্ট খেতে পারে না, এবং আমাদের কাছে এসেই বলে যে ডাক্তার সাহেব আমি কিন্তু খেতে পাচ্ছি না। আর ইদানিং যে ডেঙ্গির ধরনটা পাচ্ছি আমরা, এখানে আমরা গ্যাস্ট্রিক সিমটম গুলো বলি, জিআইটি সিমটম, অর্থাৎ পেটের পীড়া জাতীয় পাতলা পায়খানাও সাথে থাকতে পারে, পেটের ব্যথাও থাকতে পারে, বদহজম, এই জাতীয় সমস্যাগুলো ইদানিং আমরা বেশি পাচ্ছি। তবে ক্লাসিক্যাল ডেঙ্গি সিনড্রোম, যেটা ক্লাসিক্যাল ডেঙ্গির যে উপসর্গগুলো, অর্থাৎ জ্বর, গিলা ব্যথা, অথবা চোখের কোটরে হাড্ডিগুলোতে ব্যথা, মাথা ব্যথা, খাওয়ায় অরুচি, প্রচন্ড দুর্বলতা অনুভব করা, এই উপসর্গগুলো নিয়েই আসলে রোগীরা সবচেয়ে বেশি আসছে এই মুহূর্তে। আমরা অনেক সময়, যেমন এটা কোভিডের সময় খুব লক্ষ্য করা গিয়েছে, যে কেউ যদি পরীক্ষা করতে একটু দেরি করেছে, তাহলে তার কোভিড থাকা সত্ত্বেও রিপোর্টে সেরকমটি আসেনি। ডেঙ্গির ক্ষেত্রেও কি এই ধরনের হতে পারে? নির্দিষ্ট কয়দিনের জ্বরের মধ্যে অবশ্যই যেতে বলবেন? জি, ডেঙ্গির ক্ষেত্রেও এরকম হতে পারে। আমরা তো অ্যাকচুয়ালি জ্বর আসলে পেশেন্টকে ডাক্তারের কাছে যেতে বলবো, এবং দেরি করা উচিত নয়। সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ডেঙ্গি টেস্ট হয়তো নেগেটিভ, কিন্তু আসলে এটা ডেঙ্গি। তো আমরা ডাক্তাররা এটা অনেকভাবে নিরূপণ করে। একটা হচ্ছে যে আমরা সিমটম দেখে বুঝি যে এটি ডেঙ্গি, এবং শুধুমাত্র যে ডেঙ্গি টেস্ট করি আমরা তা না, ডেঙ্গির সাথে আমরা আরেকটা টেস্ট করি, সেটা হচ্ছে সিবিসি, অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট।
কমপ্লিট ব্লাড কাউন্টে দেখা যাচ্ছে যে প্লেটলেট কাউন্ট হয়তো কয়েকদিন পর থেকে কমা শুরু করে, এবং আমরা ডাক্তাররা আরেকটা জিনিস দেখি হেমাটোক্রিট। যাই হোক, আমি অত কঠিনের দিকে যাচ্ছি না। অন্যান্য আরো অনেক কিছু টেস্ট এবং উপসর্গ দেখি মেনলি আমরা বুঝি যে এটি ডেঙ্গু। টেস্ট পজিটিভ আসুক বা নাই আসুক। ডেঙ্গু হলেই কি প্লাটিলেট কাউন্ট কমে যাওয়ার ভয়টি থাকে? মানে সবার তো বোধহয় এমনটি হয় না, এখানে কি টাইপ আছে? জি, প্লেটলেট কাউন্ট যে কমবেই সেটা বলা যাবে না, আর যদি কমে তাতেও ভয়ের কোনোই কারণ নাই। যদি কমে যায়, আমি বারবার বলবো যে প্লেটলেট কাউন্ট এটা দেখে আমরা কিছুই নিরূপণ করি না। প্লেটলেট কাউন্ট কমে গেলেও কিছুই যায় আসে না। কথা হচ্ছে মানুষকে ডাক্তারের সান্নিধ্যে থাকতে হবে, বিশেষজ্ঞ ডাক্তার হোক বা আমাদের এখন এমবিবিএস ডাক্তাররা খুব ভালো ট্রিটমেন্ট দিচ্ছেন ডেঙ্গির, এবং তারা খুব ভালো প্রশিক্ষিত, সরকারিভাবে তাদেরকে প্রতি বছরই এই প্রশিক্ষণে দেওয়া হচ্ছে। তারা খুব ভালোভাবেই ডেঙ্গি এখন ম্যানেজ করতে পারেন। এবং কথা হচ্ছে যে জ্বর হলে, ডেঙ্গি হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আপনি বলছিলেন যে অনেক সময় রিপোর্টে তো নেগেটিভও আসে, কিন্তু আপনারা সিমটম দেখে ধরে নেন। তো সেক্ষেত্রে একই সাথে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া, কিংবা একই সাথে ডেঙ্গুর পাশাপাশি কোভিড, এরকমও কি হওয়া সম্ভব? জি, অবশ্যই সম্ভব। সেক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি যে ডেঙ্গির সাথে কোভিড অথবা ডেঙ্গির সাথে চিকুনগুনিয়ার বেশ কিছু অমিল, উপসর্গে বেশ কিছু অমিল রয়েছে। যেমন চিকুনগুনিয়ার পেশেন্ট গুলোর জয়েন্ট পেইন খুব বেশি থাকে, গিরা ব্যথা, এবং এই গিরা ব্যথা এতটাই বেশি যে রোগীরা অনেক সময় এসে বলে যে আমরা বসে আমি কখনো একা উঠতে পারি না, আমাকে ওঠার জন্য আরেকজনকে ধরতে হয়। এত বেশি তার গিরাগুলো, এত বেশি ইনফ্ল্যাম থাকে, এত বেশি প্রদাহ থাকে তার গিটে গুলোতে, এবং এই জয়েন্ট পেইনের সিমটমটা অ্যাকচুয়ালি চিকুনগুনিয়াতে খুব বেশি আসে। আর দুর্বলতার কথা যদি বলি, ডেঙ্গিতে খুব বেশি দুর্বল হয়ে যায় রোগীগুলো এবং খেতে পারে না। ডেঙ্গি পেশেন্ট গুলো সাধারণত ক্ষুধামন্দ এবং একদমই খেতে পারে না, প্রচন্ড দুর্বল হয়ে যায়। সেই হিসেবে তুলনামূলকভাবে চিকুনগুনিয়ার পেশেন্ট কিন্তু অতটা দুর্বল হয় না যতটা না ডেঙ্গিতে হয়। তো এভাবে আমরা কিছুটা আজ করতে পারি যে কোনটা চিকুনগুনিয়া এবং কোনটা ডেঙ্গি, আর তারপর তো আমরা টেস্ট করাই। চিকুনগুনিয়ার ক্ষেত্রে আমরা এইটুকুনি টেস্ট গুলো করি, আর ডেঙ্গির সাথে যদি কোভিড এর তুলনা করি সে একই ব্যাপার। আসলে মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি ডেঙ্গি বলি, চিকুনগুনিয়া বলি, আমি কোভিড বলি, সবগুলি কিন্তু ভাইরাস ঘটিত। কাজে বেসিক সিমটম প্রতিটা ডিজিজেরই একই রকম, কিন্তু সামান্য একটু এদিক সেদিক কিছু পার্থক্য। কোভিড এর ক্ষেত্রে রেসপিরেটরি সিমটম গুলো বেশি। রেসপিরেটরি সিমটম গুলো বলতে আমি বোঝাতে চাচ্ছি যে শ্বাসতন্ত্রের উপসর্গগুলো একটু বেশি থাকে, অর্থাৎ জ্বরের সাথে কাশি থাকতে পারে, গলা ব্যথা। ইদানিং আমরা পাচ্ছি গলা ব্যথা খুব বেশি, পেশেন্ট এসে বলে আমি ঢোক গিলতে পারি না, আমি খাবার গিলতে পারি না, আমার প্রচন্ড গলা ব্যথা হচ্ছে। এবং একই সাথে কাশি এবং শ্বাসকষ্ট, কাশি এবং কাশির সাথে শ্বাসকষ্ট, এই সিমটম গুলো দিয়ে কোভিড সাধারণত প্রেজেন্ট করে। জি, যদি প্লাটিলেট কাউন্ট না কমে সেক্ষেত্রে কি হাসপাতালে ভর্তি হওয়ার মতো সিরিয়াস পেশেন্টও হয়? জি, হাসপাতালে ভর্তি হওয়ার মতো প্রয়োজন হয়। আমরা ডেঙ্গির ক্ষেত্রে ওয়ার্নিং সাইন কিছু বলে থাকি। ওয়ার্নিং সাইন বলতে যদি প্রেগনেন্ট মহিলা থাকেন, তারপর হচ্ছে যে বাচ্চাকে বিকেল দুধ খাওয়াচ্ছেন এই মহিলারা থাকেন, অথবা অন্যান্য রোগে আক্রান্ত, যেমন কিডনি রোগে আক্রান্ত রোগী থাকেন, অর্থাৎ যেই রোগীগুলোর আরো অন্যান্য কিছু কোমরবিডিটি, বাংলায় যাকে বলে যে অন্যান্য মারাত্মক কিছু অসুস্থতা আছে বা থাকে, তাদেরকে আমরা আগে থেকে সাবধান হতে বলি। তাদের ক্ষেত্রে একটু এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয়, এবং সেক্ষেত্রে প্রয়োজন বোধে আমরা তাদেরকে হসপিটালাইজ করতে বলবো। যদি হাসপাতালে আসার প্রয়োজন না থাকে সেক্ষেত্রে বাসায় থেকে চিকিৎসা নিতে হলে কি ধরনের প্রস্তুতি নিতে হবে, বা পরিবারের অন্যান্য সদস্যরা কি করবেন? জি, বাসায় থেকেও চিকিৎসা নেওয়া সম্ভব। এখন একটা পেশেন্ট যদি খুব বেশি আক্রান্ত না থাকে, দেখে বোঝা যাচ্ছে যে উনি একটু একটু করে খেতে পারে, অন্যান্য রোগীর তুলনায় উনি মোটামুটি সুস্থ, সবচেয়ে বড় কথা মুখে খেতে পারাটাই সবচেয়ে বড়। এখানে পেশেন্টকে সাহস দিতে হবে মুখে খাওয়ার জন্য, যে আপনি খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করলে আসলে রোগী অনেক ক্ষেত্রেই যথেষ্ট সবল থাকে। তবে এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে উনি বাসায় থাকুন আর হসপিটাল থাকুন, অবশ্যই মশারির ভিতর থাকতে হবে। এখন রোগী যদি মশারির ভিতর না থাকে, উনি বাসায় থাকেন, মশারির ভিতর না থাকেন, কাজেই উনি কিন্তু মানে বাসার অন্য সদস্যরাও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তবে যে পেশেন্ট গুলো কম্পারেটিভ ভালো,
কম্পারেটিভ ভালো বলতে মোটামুটি সুস্থ, তাদেরকে অবশ্যই আমরা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার কথা বলবো। এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে মশারির কথা বলছিলেন কিংবা ফুল হাতা কাপড় পরিধান করা। একে তো গরমের সময়, তার মধ্যে যদি কোনো ছোট শিশু আক্রান্ত হয় ডেঙ্গিতে, তাহলে তাকে মশারির ভেতরে রাখাও একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে কি পরামর্শ দেবেন? যথাসম্ভব শিশুর সহযোগিতা করা। ছোট শিশু যদি আক্রান্ত হয় এটা তো খুবই স্বাভাবিক, যেটা হবে আমাদের জন্য একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট হলেও আসলে এগুলো একটু মানতে হবে। নয়তো দেখা যাবে কি যে একজন থেকে রোগটা ফ্যামিলিগত ভাবে আক্রান্ত হয়ে যাচ্ছে, পুরো পরিবারই আক্রান্ত হয়ে যাচ্ছে। তার মানে আমরা যেটা শুনি যে এডিস মশা ছাড়াও অন্য যে মশা, সেই মশা যদি ডেঙ্গু রোগীকে কামড়ায় তাহলে সেই মশাটির থেকেও সাবধান থাকতে হবে, এই ধরনের কিছু কথা প্রচলিত আছে। এর সত্যতা কতটুকু? আসলে ফিমেল এডিস মসকিটোর কামড়ে ডেঙ্গি রোগ হয়। অন্যরা অনেক বেশি এটা খুব একটা ইয়ে করে না, ক্যারি করে না, কিন্তু কথা হচ্ছে যে এই রেনি সিজনে এটারই প্রাদুর্ভাব বাংলাদেশে এই মুহূর্তে বেশি। অনেকগুলো বিষয়ে আপনার কাছ থেকে জানলাম। আমাদের আরো একজন অতিথি যুক্ত হওয়ার কথা ছিল, যেটি সম্ভব হয়নি নেটওয়ার্কের কারণে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার পরামর্শ আমাদেরকে জানিয়ে দেবার জন্য। নিশ্চয়ই অনেকেই উপকৃত হবেন এই সময়টিতে। ধন্যবাদ। দর্শক, কথা হচ্ছিল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মিনহাজ উদ্দিন আহমেদের সাথে। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।